শীতকাল তো চলেই এলো, আর শীতকাল আসা মানেই মনটা ছটফট করে কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু অত ছুটি পাওয়া সম্ভব না। তাই ভাবতে বসে গেলাম একদিনের ছুটিতে কোথায় যাওয়া যাক। অনেক ভেবেচিন্তে আমাদেরই পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যে একখানা জায়গার সন্ধান পেলাম, যেখানে পাহাড় আছে, নদী আছে, ঝর্ণা আছে। একদিনের জন্য হচ্ছে আদর্শ জায়গা। তাই মনে মনে মহাদেবকে স্মরণ করে তার নাম নিয়ে বেরিয়ে পড়লাম একাই। আজকে ঘুরে দেখব একদিনের জন্য ঘাটশিলা। জীবনে প্রথমবার আমি কোনো জায়গায় একা ঘুরতে গেলাম, সেই অভিজ্ঞতাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো কিন্তু, আর ভিডিওটা পুরো দেখো। আমি গেছিলাম রবিবার দিনকে, তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো রেডি ফেডি হয়ে গেছি, কারণ আমার ট্রেন হচ্ছে হাওড়া থেকে 6টা 20-তে, আর এখন বাজে 4:30। তো চলো এবার বেরানো যাক। তো ক্যাবে করে আমি গেছিলাম হাওড়া। আমার শহর কলকাতা তখনও কিন্তু ঘুমিয়েছিল, তখনও রাতের অন্ধকার তাকে পুরো ঘিরে রেখেছিল। ভোর হতে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এখনও ভোর হতে বাকি আছে। আর আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। আজ আমি যাচ্ছি 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে, যেটা হাওড়া থেকে টাইমিং হচ্ছে 6টা 20 এবং ঘাটশিলা পৌঁছে দেয় 9টা 3। এছাড়াও ইস্পাত এক্সপ্রেস আছে, যেটা 6টা 35-এ হাওড়া থেকে ছাড়ে, আর 9টা 35-এ আমরা পৌঁছে যাই ঘাটশিলা। সব ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলো এবার আমার কামরাতে ওঠা যাক। আমি নিয়েছিলাম এসি চেয়ার কারে। দেখলাম পূর্ব আকাশে আস্তে আস্তে সূর্যোদয় হচ্ছে। জনশতাব্দীর এসি চেয়ার কারের সিটিং অ্যারেঞ্জমেন্ট খানিকটা এই রকম, একদিকে 2 সিটার, আরেকদিকে 3 সিটার। আমি যথারীতি পেয়ে গেছিলাম পছন্দের উইন্ডো সিট। লেগ স্পেস বেশ ভালোই ছিল, সামনে বোতল হোল্ডার ছিল, চার্জিং পয়েন্ট, ওপরে লাগেজ রাখার জন্য জায়গাও যথেষ্ট পরিমাণে ভালো ছিল। এবার শুধু অপেক্ষা কখন ট্রেন ছাড়বে আর কখন আমি পৌঁছাবো ঘাটশিলা। আজকে পুরো দিনটা কিন্তু চুটিয়ে মজা করব, সাথে থেকেও কিন্তু। এবার ট্রেনের ওয়াশরুম নিয়ে বলি। ওয়াশরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, লিকুইড সাবান থেকে জল থেকে সবই ঠিকঠাক ছিল। নির্ধারিত সময়ের 1 মিনিট দেরিতে হাওড়া বারবিল জনশতাব্দী হাওড়া স্টেশন থেকে ছাড়ল। হাওড়া থেকে ঘাটশিলার দূরত্ব 397 কিলোমিটার, আর এর মধ্যিখানে হল্ট মাত্র 2 জায়গায়। হাওড়া স্টেশন ছাড়ার পর এর প্রথম হল্ট হচ্ছে খড়গপুর, তারপর ঝাড়গ্রাম, এবং তারপরে আমরা পৌঁছে যাব আজকে আমাদের যেটা গন্তব্য ঘাটশিলাতে। এবং প্রত্যেকটা স্টেশনেই কিন্তু 2 মিনিট করে হল্ট আছে। আরেকটা কথা বলি, জানি এত সকালে কারোর পক্ষে খেয়ে দিয়ে আসা সম্ভব হয় না, তো ট্রেনে কিন্তু ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট থাকে। 50 টাকাতে তোমরা কিন্তু ব্রেকফাস্ট পেয়ে যাবে। আমি স্টেশন থেকে কিছু খেয়ে নিয়েছিলাম। এই ট্রেনের ভাড়া হচ্ছে সেকেন্ড সিটিংয়ের 135 টাকা এবং এসি চেয়ার কারের 435 টাকা। আর বারবিল জনশতাব্দী এক্সপ্রেসের টোটাল 12টা সেকেন্ড সিটিং কামরা আছে এবং 3টে এসি চেয়ার কার আছে। ঘাটশিলা হচ্ছে ঝাড়খণ্ডের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। সুবর্ণরেখা নদীর তীরে পাহাড়, ঝর্ণা, অরণ্য দিয়ে পরিবৃত একটি শহর। আগে বাঙালিরা এখানে হাওয়া বদলের জন্য আসতো। রংকিনীর মন্দির, ফুলডুংরি পাহাড়, বুরুটি লেক, কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি বিজড়িত বাড়ি, সব কিছু মিলে হচ্ছে ঘাটশিলা। এছাড়াও এশিয়ার ফার্স্ট কপার মাইন কিন্তু ছিল এই ঘাটশিলাতে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম ঘাটশিলা স্টেশনে। 9টা 3-এ নামানোর কথা ছিল, বাট ট্রেন 2 মিনিট লেটে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ ঢুকলো। আমি আগে থেকেই অটো রিজার্ভ করে রেখেছিলাম, কারণ একদিনের জন্য এসি, একটুও সময় নষ্ট করা যাবে না। অটোর দাদা আমাকে বলে দিয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে। তো এখন চলো বেরোই, অটোয় উঠি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই হচ্ছে ঘাটশিলা স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু অটো স্ট্যান্ড আছে। তোমরা যদি আগে থেকে অটো রিজার্ভ না করে আসো, তাহলে এখানে এসে কিন্তু বুক করে নিতে পারো। আর এই যে সামনে যে দাদা যাচ্ছে, আজকে আমি এনার সাথেই ঘুরবো। তো পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য আজকে চিত্রকূট পাহাড়। চিত্রকূট পাহাড় যেতে গেলে ছোট্ট একটু ট্রেকিং করে উঠতে হবে, কিন্তু কথা দিচ্ছি তোমরা যখন পাহাড়ের ওপরে উঠবে, চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবে। আর হ্যাঁ, তার সাথে উপরে পাওনা হচ্ছে বাবা মহাদেবের মন্দির। এখানে সিঁড়ি করা রয়েছে, এটা দিয়েই তোমরা পৌঁছে যাবে মন্দিরে।
কিন্তু আজ আমি যার অটো করে ঘুরছি সেই দাদা আমাকে অন্য একটা রুট দিয়ে নিয়ে গেল একদম পাহাড়ের চূড়ায়, যেখান থেকে চারিদিকে সৌন্দর্যটা তোমাকে মুগ্ধ করে দেবে। এই জন্যই তো ছুটি কাটাতে ঘাটশিলায় আসা। তবে হ্যাঁ, বয়স্কদের জন্য একটু অসুবিধা হতে পারে। এই হচ্ছে চিত্রকূট পাহাড়ের ওপর থেকে পুরো ঘাটশিলার ভিউ। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে এবার আমরা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে। এই আমি পৌঁছে গেছি বাবা মহাদেবের মন্দিরে। দাদার মুখ থেকে শুনলাম এই মন্দিরের ভিতরে কিন্তু একটি সাপ বিরাজমান থাকে। সে সপ্তাহের একদিন বেরিয়ে পুরো মন্দিরকে পরিক্রমা করে আবার সেই গর্তে ঢুকে যায়। মন্দিরের পিছনে অনেক বড় বড় পাথর ছড়ানো ছিটানো রয়েছে। এছাড়া বন তুলসী এবং আরও অনেক ধরনের গাছ কিন্তু এই জঙ্গলে পাওয়া যায়। পাহাড় যেটা দেখলাম আজকে আমাদের ফার্স্ট সাইট সিনের মধ্যে ছিল, তো দেখা কমপ্লিট হলো। তার সাথে ভগবান মহাদেবের এই মন্দিরটাও দরকার ছিল, কারণ আমার জীবনে মহাদেবের গুরুত্বটা সবাই জানে। তো মহাদেবের দর্শন দিই আজকে প্রথম আমাদের সাইট সিন শুরু হলো। তো চলো এবার যাওয়া যাক। আর আজকে এখন অবধি গরমই লাগছে, অবশ্য এতটা উঠে এলাম বলে তাই। তো চলো এবার নিচে যাই, তারপর নিচে গিয়ে দেখছি আর কি কি স্পট আছে। দেখে নাও, এই হলো সেই চিত্রকূট পাহাড়, বাবা মহাদেব, তার সারাউন্ডিং। ঠিক আছে, ওইদিকে রাস্তা দিয়ে নেমে যাই, দিয়ে এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। চলো এবার আমরা এগিয়ে চলেছি আজকে আমাদের দ্বিতীয় সাইট সিনের দিকে, সেটা হচ্ছে সুবর্ণরেখা নদীর তীর। হ্যাঁ, এইখানে ঘাটশিলার যে রাজবাড়ি ছিল পুরনো, তার পাশ দিয়েই বয়ে গেছে এই সুবর্ণরেখা নদী। এখন শীতকাল চলছে তাই কিন্তু অত জল নেই, কিন্তু যখন বর্ষাকালে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই অবধি জল চলে আসে। আর দেখো কি সুন্দর লাগছে নদীর ধারটা। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমি আবার এগিয়ে চললাম আমার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এরপর আমরা পৌঁছে গেলাম রঙ্কিনী মায়ের মন্দির। মন্দিরটি সকাল 6টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। তোমরা যারা পুজো দিতে চাও তারা এর পাশেই কিন্তু দোকান থেকে পুজো সামগ্রী কিনে নিতে পারো। ভিতরে ছবি তোলা নিষিদ্ধ ছিল, তাই গুগল থেকে মায়ের মূর্তির ছবি তোমাদের সামনে তুলে ধরলাম। এবার চলে গেলাম সুবর্ণরেখা নদীর তীরে সূর্য মন্দিরকে দেখতে। জায়গাটা এত শান্ত এবং নিরিবিলি পরিবেশ যে কি বলবো, এত শান্তি লাগলো না এই জায়গাটায় এসে, আমাদের বলে বোঝাতে পারবো না। এই সুবর্ণরেখা নদীর ধারে সূর্যাস্ত দেখতে তো খুবই ভালো লাগবে, কিন্তু আমার আজকে হাতে সময় নেই। তোমরা আসলে কিন্তু অবশ্যই এই জায়গায় এসো। রেলগাড়ি দেখে কিছু মনে পড়লো? ঘাটশিলায় আছি, রেলগাড়ি আর পথের পাঁচালী। সেই পথের পাঁচালী উপন্যাসের স্রষ্টার বাড়িতে আজ আমি, তার গৌরীকুঞ্জ বাড়ি ঘাটশিলাতে। তার জীবনকালে শেষের দিকে তিনি এই ঘাটশিলাতেই ছিলেন। 1 নভেম্বর 1950 সালে তিনি এখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুধু পথের পাঁচালী নয়, আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইচ্ছামতির মতো বহু জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা
এই বিভূতিভূষণ। তো ঘাটশিলায় আসলে তার এই বাড়িটাতে তো আসা খুবই দরকার। তার মৃত্যুর পর তার স্ত্রী গৌরী দেবীর নামে এই জায়গার নামকরণ করা হয় গৌরীকুঞ্জ। আজও এখানে চারিদিকে তার জীবনের কিছু কিছু অধ্যায়ের ছবি চিত্রাঙ্কন করা রয়েছে। এছাড়াও এখানে অপুর পাঠশালা রয়েছে, যেখানে এখানকার ছোট ছোট বাচ্চাদের কিন্তু এখনও পড়ানো হয়। এটি হচ্ছে এশিয়ার ফার্স্ট কপার ফ্যাক্টরি, যেটাকে এখন আমরা বাঁদিকে রেখে এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য রাতমোহনার দিকে। যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম একটা ব্রিজের ওপর, কারণ এত সুন্দর দৃশ্যটাকে মিস করা যায় না। কি বলো তোমরা? এই জন্যই তো ঘাটশিলায় ঘুরতে আসা। এটা হচ্ছে হিন্দুস্তান কপার ফ্যাক্টরি, যেটা আমরা দেখে এলাম। আর ঠিক তার পাশেই দেখো সুন্দর সুবর্ণরেখা নদীটা। রাতমোহনা, এই সাইডে একটা ঝর্ণা আছে, তো আমরা এখন ওই ঝর্ণার দিকে আগে যাব, তারপর আমরা এই সাইডে আসবো। তো চলো এই সাইডে আগে ঝর্ণাটা দেখে আসি, তারপর আমরা এই সাইডটাতে আসবো। ঠিক দেখো এই রাস্তা থেকেই জাস্ট এই সাইডেই হচ্ছে ঝর্ণাটা, জাস্ট দেখো। রাতমোহনা দেখতে আসলে অবশ্যই কিন্তু পিছনের যে এই যে ঝর্ণাটা, এটা কিন্তু দেখে যাবে। একদমই ওয়াকিং ডিস্টেন্সে, বেশিক্ষণ টাইম লাগবে না। রাতমোহনা দেখার পরই পাশ থেকে একটা রাস্তা চলে গেছে, একদম সরু পথে। ওখান দিয়ে এসে কিন্তু এই ঝর্ণাটা দেখা কিন্তু মাস্ট, নাহলে কিন্তু খুব মিস হয়ে যাবে। খুব সুন্দর লাগলো। এবার তোমাদের রাতমোহনাটা দেখাচ্ছি, কারণ আগে ভাবলাম ঝর্ণাটা দেখিনি। তো চলো রাতমোহনা। এই দেখো, তোমরা ওখান থেকে অটো করে নেবে এই রাতমোহনা, ঠিক তার এখান থেকে এই রাস্তা ধরেই পৌঁছে যাবে তোমরা হচ্ছে ঝর্ণার কাছে। দেখো চারপাশের ভিউটা জাস্ট। এবার আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চললাম। রাতমোহনা জায়গাটা আসলে আগের একটা ব্রিজ ছিল, যেটা ব্রিটিশ আমলে তৈরি ব্রিজ, এবং এই ব্রিজের মাধ্যমেই কপার ফ্যাক্টরিতে জিনিসপত্র বা মালপত্র আনাগোনার কাজ চলত। পরে এই ব্রিজটি ভেঙে গেলে দূরে ওই নতুন ব্রিজটি নির্মাণ করা হয়। বর্ষাকালে সুবর্ণরেখার জলস্তর বেড়ে গেলে তখন কিন্তু এই জায়গাটা জলের তলায় ডুবে যায়। কিন্তু জায়গাটার চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য না, যে কী বলবো, চোখ মন দুটোই জুড়িয়ে যায়। ছেড়ে যেতে তো ইচ্ছা করে না, কিন্তু উপায় নেই, যেতে তো আমাকে হবেই। তো এখন আমরা এসে পৌঁছেছি আমাদের পরবর্তী গন্তব্য ফুলডুংরি পাহাড়ের দিকে। এই ফুলডুংরি পাহাড়ের ওপরে বসেই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
চাঁদের পাহাড়, পথের পাঁচালী, আরণ্যক জাতীয় উপন্যাসগুলো লিখেছেন। তাহলে বুঝতেই পারছো ঘাটশিলা বা ফুলডুঙরি পাহাড়টা কতটা গুরুত্বপূর্ণ জায়গা। তো এই রাস্তা ধরে আমাদের একটুখানি উঠতে হবে। হ্যাঁ, বয়স্কদের জন্য কিন্তু একটু কঠিন হতে পারে। তো চলো আস্তে আস্তে উঠি, তারপর গিয়ে দেখি ওপরে কী আছে। একটু হাঁপিয়ে গেছি। তো উঠে বাঁ দিকে একটা রাস্তা আছে, ডান দিকে একটা। তো আমি ডান দিক দিয়ে ফার্স্টে যাচ্ছি, দেখি কি আছে এদিকে। চলো। দুর্দান্ত, কিন্তু সত্যি এখন বোঝা যাচ্ছে যে বিভূতিভূষণ কেন এত জায়গা ছেড়ে এখানে এসেছিলেন। সত্যি এখানে না আসলে ওনার ওই চমৎকার চমৎকার উপন্যাস আমরা পেতাম না। ওই রাস্তা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেলাম একটা গেটের ভগ্নাবশেষ। তো চলো এবার এই গেটের ভিতরে ঢোকা যাক। এই জায়গাটার আরেকটা নাম হচ্ছে বুরুডির টিলা, কারণ এই জায়গাটা অনেকটা টিলার মতো দেখতে। আর দেখো ফাইনালি আমি ওপরে উঠে গেছি। তো প্রজাপতি, জানি না কতটা দেখতে পাচ্ছ, বাট এখানে প্রচুর প্রজাপতি আছে। এই ছিল বুরুডির টিলা বা ফুলডুঙরি পাহাড়, যেটাই বলবে। বাট ঘাটশিলায় আসলে এটা কিন্তু মিস করা চলবে না। আর প্লিজ 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 যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে যেও। আর ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো এবার এখান থেকে নামা যাক, কারণ আরও কিছু সাইট সিন এখনও বাকি রয়েছে। তো যে পথে এসেছি এবার সেই পথ দিয়েই নামার পালা। তারপর ড্রাইভার আমাকে একটা রাস্তার পাশে দোকানে নিয়ে এলো। সেখানে চিকেন রোস্ট বিক্রি হয়। গাছের পাতার মধ্যে ম্যারিনেট করে চিকেনটাকে এই উনুনের আগুনে পুরো পোড়ানো হয়। তারপর চিকেনটা যেই তৈরি হয়ে যায়, ওপর থেকে লেবু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে পাতার মধ্যে করে পরিবেশন করা হয়। এই চিকেনটা কিন্তু খেতে ইয়াম্মি। এরপর আমি ঘাটশিলার একটি গ্রামে প্রবেশ করলাম। সেই ছোটবেলায় মায়ের সাথে মায়ের দেশের বাড়ি গিয়েছিলাম, তারপর আর গ্রামে আসা হয়নি। এবারে যখন ঘাটশিলা এলাম, ড্রাইভারদাই আমাকে নিয়ে গেল। এখনকার দিনের মাটির বাড়িগুলো কিন্তু একটু আলাদা। দেখো খড়ের ছাউনির পাশাপাশি কিন্তু টালির চালও রয়েছে। আর দেখো বাইরের দেয়ালে কি সুন্দর কারুকার্য করা, আর সামনে দেখো কি সুন্দর বাঁধানো রক। এই রক কালচারটা কিন্তু আস্তে আস্তে কলকাতা শহর থেকে উঠে যেতে বসেছে। যদিও উত্তর কলকাতার কিছু কিছু জায়গায় এখনো এগুলো রয়ে গেছে। এগুলোর সাথে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। গ্রাম থেকে ফেরার পথে খিদে পেয়ে গেল। দাদাকে বলেইছিলাম যে আমি আজকে কিন্তু দেশি মুরগি দিয়ে লাঞ্চ করব। সেই মতন দাদা আমাকে নিয়ে চলে এলো বুরুডি লেকের পাশে এইখানে। এখানে দেশি মুরগির থালি হচ্ছে 200 টাকা। তার মধ্যে থাকছে ভাত, ডাল, ভাজা, তরকারি, আলু দিয়ে 4 পিস চিকেন আর চাটনি আর পাঁপড়। টেস্ট কিন্তু ইয়ামি ছিল। এছাড়াও তোমরা ভেজ থালি পেতে পারো, যার দাম 50 টাকা। ফিশ কিন্তু এখানে পাওয়া যায় না।
তো খেয়ে দিয়ে আমরা রওনা দিলাম ধারাগিরি ওয়াটারফল দেখতে। এটা কিন্তু পাহাড়ের ওপর অবস্থিত এবং এই ওয়াটারফল দেখতে গেলে কিন্তু ছোট্ট এখানেও একটু ট্রেকিং করতে হয়। অটো তোমাকে যে জায়গায় নামিয়ে দেবে, তারপর গ্রামের লোকেরা তোমাকে গাইড করে নিয়ে যাবে সেই ওয়াটারফলসের দিকে। এই দৃশ্য দেখানোর জন্য দাদা আমাকে এখানে দাঁড় করালো। আর সত্যি বলছি, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে আমি এমন একটা জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যেখানে প্রাকৃতিক সৌন্দর্য মানে অতুলনীয়। মন ভরে যাবে, চোখ ভরে যাবে, যেতে ইচ্ছে এখান থেকে করবে না। মনে হচ্ছে প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে এই জায়গাটার ওপর। এত সুন্দর দৃশ্য না, ভাষায় বর্ণনা করা খুবই কঠিন। আমি ফাইনালি সেই জায়গায় চলে এসেছি যেখান থেকে গাইডের সাহায্য নিয়ে যাব ধারাগিরি ওয়াটারফল দেখতে। গাইডের চার্জ এখানে মাত্র 50 টাকা, আর ইনি হচ্ছে আজকে আমার গাইড। তো গ্রামের রাস্তা পেরিয়ে, সাঁকো পেরিয়ে আজকে পৌঁছে যাবো সেই ফলস দেখতে। তোমরা সাথে থেকো, কথা দিচ্ছি তোমাদেরও ভাল লাগবে। এতক্ষণ তো রাস্তা ঠিকঠাকই ছিল, এবার শুরু হলো পাথরের ওপর চলা। একটু ডিফিকাল্ট ছিল, কারণ এদিক ওদিক পা হলেই কিন্তু পাটা মুচকে যেত। আর বর্ষাকালে কিন্তু বুঝতে পারছি জায়গাটা কীরকম হয়। এটাই হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস। দেখো চারিদিকে পাহাড়ের মধ্যে একটা ছোট্ট ঝর্ণা, কি সুন্দর দেখতে লাগছে না? বর্ষাকালে কিন্তু এই রূপ আরও সাংঘাতিক হয়ে ওঠে। এই হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস, যেটা এখন এত শান্ত হলেও বর্ষাকালে কিন্তু এর রূপ ভয়ঙ্কর হয়। এই যে চারিদিকে পাথর দেখছো না, বর্ষাকালে পুরো জায়গাটা পুরো জলে ভরে যায়। তখন জুতো হাতে নিয়ে এত দূর অব্দি আসতে হয়। আসার পথে কিন্তু আশেপাশে অনেক দোকান পাবে যেখানে বিস্কুট, চিপস অথবা আলুর চপ, বেগুনি এইসব পাওয়া যায়। ট্রাই করতে পারো। তো চলো এবার ফেরা যাক। আজকে একদিনে ঘাটশিলা ভ্রমণের আমাদের লাস্ট সাইট সিন হচ্ছে বুরুডি লেক। হ্যাঁ, এই বুরুডি লেক যেখানে 4-5 থেকে আমি আজকে দুপুরে লাঞ্চ করেছিলাম। তো চলো এবার সেখানেই যাওয়া যাক। তো পৌঁছে গেছি বুরুডি লেক। এই বুরুডি লেক হচ্ছে এখন ঘাটশিলার পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ। এই বুরুডি লেকটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল। প্রায় 80 একর জায়গা জুড়ে হচ্ছে এই লেক। ব্রিটিশ আমলে এই লেক তৈরি করা হয়েছিল এবং এই লেক তৈরির পিছনে মূল কারণ ছিল যাতে এখানকার স্থানীয় যে কৃষকরা আছে তারা চাষবাসের জন্য যেন জল পায়। এছাড়াও এই লেকটার অবস্থান এত সুন্দর, মানে চারিদিকে ডালমা পাহাড় বেষ্টিত, একদিকে অরণ্য, যে এটার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আজ এখানে একটুও রোদ্দুর নেই। যদি রোদ্দুর উঠতো না, তাহলে এই লেকের সৌন্দর্যকে আরও শতগুণ বাড়িয়ে দিত। আমি হয়তো সানসেট দেখেই এখান থেকে ফিরতাম, কিন্তু ব্যাড লাক, আর কি করবো বলো। এই জায়গা দিয়ে নেবেই তোমরা কিন্তু লেকের কাছে যেতে পারো। এই লেকে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা ছিল, কিন্তু ইদানিং এখানে কিছু সমস্যার কারণে বোটিং বন্ধ রয়েছে। চললে আমার খুব ইচ্ছা ছিল এখানে আজকে বোটিং করার। পরে যদি কোনো সময় আসি, চেষ্টা করব অবশ্যই এখানে বোটিংটা করার। এখন শুধু এই পড়ন্ত বিকেলে এই চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যকে নিজের মধ্যে নিয়ে নেওয়া, এই প্রচুর পরিমাণে অক্সিজেনকে সঙ্গে করে নিয়ে গিয়ে আবার কালকে থেকে দৈনন্দিন জীবন শুরু করা। দৈনন্দিন জীবন থেকে একটা দিন ছুটি পেয়ে এসেছিলাম অক্সিজেনের খোঁজে, প্রকৃতির কোলে নিজেকে উজাড় করতে। তার সাথে উপরি পাওনা ছিল পাহাড়ি ঝর্ণা, গ্রামের মেঠো পথ,
আর তার সাথে এখানকার মানুষের আপ্যায়ন, যা আমার মনকে ছুঁয়ে গেছে। জীবনে প্রথমবার একা কোনো জায়গায় বেড়াতে এসেছিলাম। আসার আগে আসবো কি আসবো না ভেবে অনেক মনের ভেতর দ্বন্দ্ব চলছিল, বাট এখানে এসে সারাদিন ঘুরে নিজের প্রতি কনফিডেন্স অনেক বেড়ে গেছে। নিজেকে আবার খুঁজে পেলাম, নিজের মতো করে একটা দিন কাটালাম অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে। তো এখন বসে আছি ব্রুড লেকের ধারে, আর এখানেই এন্ড, আর কিছুই নেই দেখার মতো। তো এই একদিনের এই ঘাটশিলা ট্যুরটা সত্যি দারুণ ছিল, মানে তোমরাও আসো, সাজেস্ট করবো, আর এসে সত্যি এই জায়গাটা ঘোরো, দারুণ লাগবে তোমাদেরকে, কথা দিচ্ছি। এরপর আমি এখান থেকে চলে গেছিলাম ডিরেক্ট ঘাটশিলা স্টেশনে, কারণ ওইখানে আমার জন্য অপেক্ষা করছিল 5:35 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। আরেকটা কথা তো না বললেই নয়, ইনি হচ্ছেন মনোজদা, যার অটোতে করে আজকে আমি সারাদিন ঘুরেছি। ইনি আমাকে পুরো নিজের বোনের মতো মনে করে সারা জায়গায় ঘুরিয়েছেন। এনার নাম এবং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ঘাটশিলা ঘুরতে চাইলে এনার সাথে যোগাযোগ করতে পারো। আর আমার ঘাটশিলা ট্যুরের কত খরচা পড়লে সবই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করে নিও। তাহলে আর দেরি না করে চটপট বেরিয়ে পড়ো ঘাটশিলাকে একদিনের জন্য ঘুরে দেখতে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।